নমস্কার। সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আজকের প্রবন্ধ পাঠ আড্ডা। আড্ডা প্রবন্ধের পাঠ আজকের পর্বে আপনারা শুনবেন। এই প্রবন্ধটি যাদের সিলেবাসের অংশ, তারা যদি এখান থেকে প্রশ্ন উত্তর পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন শুরু হচ্ছে প্রবন্ধ পাঠ। আড্ডা। আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। চণ্ডীমণ্ডপের ভট্টাচ এবং জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। আমার তাতে আনন্দই হলো, কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই। কথাটা ঠিকও ভুলও। তুলনা দিয়ে নিবেদন করছি। সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, অতি উপাদেয় মৎস্য। নর্মদা উজিয়ে ভরুচ শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মাদার, সেও উপাদেয় মৎস্য। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ। খোট্টা মাফ কিজিয়ে মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশ ভেদে ভিন্ন নাম। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো করি বা পুজো দিই, বাদবাকিরা ওরম ধারা পারে না। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবৎ করে রসিয়ে রসিয়ে চাখতে তারা জানে না। অপিচ ভুললে চলবে না, সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন, কি উমদা চিজকে বরবাদ করে দিলে। ভৃগুকচ্ছের ভরচের মহাজনগণও সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এ যে রসবস্তু, এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারা নাকি আড্ডা দিতে জানেন। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ, সুশীল পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেস্তের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেথায় যাওয়ার কণামাত্র বাসনা আমার নেই। ফিরে দেন বলে তাকে সবাই যেন একটু বড্ড বেশি তোয়াজ করে। আড্ডাগোত্রের মিশরী নিকস্যি মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না, অপিচ পোষ্য। কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না। যেন পুরীর মন্দির, জাতফাত নেই, সব ভাই, সব বেরাদর। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখপোড়া মিনসেরা ওঠে না কেন, কখনো শুনিয়ে কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। তার চেয়ে দেখো দেখিনি দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মামলেট কটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাবার নামটি করছে না, কারও গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর কি চাই? 90% জন কায়রোবাসী আড্ডাবাজ, এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। আমাদের আড্ডা বসত কাফে দা নীল বা নীল নদ কাফেতে। কফির দাম 6 পয়সা ফি পাত্তর, রাবড়ির মতো ঘন,
কিন্তু দুধ চাইলেই চিত্তির। সবাই কালো কফি খায়, তাই দুধের কোনো ব্যবস্থা নেই। কিচ্ছু ঘাবড়াবেন না, দুদিনেই অভ্যাস হয়ে যায়। কালো কফি খেলে রং ফিফার্সা হয়। আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর পূর্ব কোণে, কাউন্টারের গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হর বকত মৌজুদ থাকতো। রমজান বে আর সাজ্জাদ এফেন্দি খাঁটি মিশরি মুসলমান, ওয়াহাব আতিয়া কপ্ট খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, কারণ তার শরীরে রয়েছে ফারাউদের রক্ত। জূর্ণ ফরাসি, কিন্তু কপুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে, কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখে, আর সেই কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। যদিও আমরা সবাই জানতুম জুর্নে যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেড়াতে গিয়ে, তাও জীবনে একবার মাত্র। যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে। আর তলোয়ার, তহবা তহবা। মার্কুস জাতে গ্রিক, বেশি নয়, কুল্লে 2500 বৎসর ধরে তারা মিশরে আছে। মিশর রানী, গ্রিক রমণী ক্লিওপেত্রার সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতো এবং ফিরি 1 রোদ কফি খাইয়ে দিত। তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কসকে কাইটটা ফেলাইলেও আড্ডার ঝগড়া কাজিয়ায় সে কসমিন কালেও হিস্সা নিত না। বেশিরভাগ সময় চেয়ারের হেলানো মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির, বুল অ্যান্ড বিয়ার, হাল হকিকত মুখস্থ করত। আর বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাক জমিদার হাভেলির আড্ডার প্রতিভূ হিসেবে আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম। আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম। বিদেশ বিভুঁই, কাউকে বড় একটা চিনি নে, ছন্নের মতো হেথা হোথা ঘুরে বেড়াই। আর দেশ ভ্রমণ যে কীরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখব বলে মনে মনে পায় তারা কষি। এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটির দিকে। লক্ষ্য করিনি সে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম। ওরা আসলে আড্ডাবাজ। আম্মু যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে। সে মহালগনের বর্ণনা আমি আর কি দেব। সুরসিক পাঠক, তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রীরাধাতে, ইউসুফ জোলেখাতে, লাইলি মজনুতে, তৃস্তান ইজলদেতে কি করে প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল। কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন, কি মুরুতির পার হয়ে সুধা শ্যামলীম নীলাম্বুজে অবগাহনানন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল। এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি। তত্ত্বটা হৃদয়ঙ্গম হয় সেই ব্রাহ্ম মুহূর্তে। তামা, তুলসী, গঙ্গাজল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো 3 লহমাও লাগেনি, এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। বেদ, শাখা, ঋষি স্থির হয়ে গেলেন। সোজা বাংলায় বলে জাতে উঠে গেলুম। অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম 1 নদ কফি। আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিতহাস্য বিকশিত করলেন। ভাবখানা ভুল লোককে বাছা হয়নি। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। আমার ছন্ন ছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল। রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক, অর্থাৎ জোর টিপস দিই, সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করল। জুর্ন তাড়া লাগিয়ে বললেন, যা যা ছোঁড়া মেলা জ্যাঠামো করিস নে। আমার দিকে তাকিয়ে বললেন, খাস আরবি বলেন আপনি? রবি ঠাকুর বলেছেন,
এত বলি সিক্ত পক্ষ দুটি চক্ষু দিয়া, সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশীর অঙ্গ হতে। ঠিক সেই ধরনে আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। আমি কিন্তু মনে মনে বললুম, ইয়া আল্লাহ, 13 দিনের আরবিকে যদি এরা বলে খাসা, তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী। করজোড়ে বললুম, ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় অসত্যও বলবে। আড্ডা তো পার্লামেন্ট নয়, তাই হর বকত কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। দুম করে রমজান বে বললে আমার মামা, আমি মনে মনে বললুম যোগীদাসের মামা, হজ করতে গিয়েছিলেন 8 বছর। সেখানে জনকয়েক ভারতীয়ের সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো আর বাদবাকি তামাম দিনরাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করত। তবে তারা নাকি কোন এক প্রদেশের বিঙ্গালা, বাঙ্গালি কি যেন আমার ঠিক মনে নেই। উৎসাহী উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম, বাঙ্গালা? হ্যাঁ হ্যাঁ। আমি চোখ বন্ধ করে ভাবলুম, শ্রী রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি। কিন্তু কই, কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসাবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবাত শ্রীহট্ট, নোয়াখালী, চাটগাঁ, কাছাড়ের বাঙালি খালাসি পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলাই মক্কা করিলা জয়। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, আমি বাঙালি। গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন। তার কানে কিছু যাচ্ছিল কি না জানি নে। আমি ভাবলুম রাশভারী লোক, হয়তো ভাবছেন নতুন মেম্বার হলেই তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে, এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, দাও মেরেছি, একটা শ্যাম্পেন হবে? আমাদের নতুন মেম্বার। কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল মালিক। তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। ম্যানেজার খুললে 2 ডিগ্রি কাত করে খাট নাড়ল। আমি ভয়ে ভয়ে বললুম, এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। মার্কোস বললেন, কাফের পিছনে তার ড্রয়িং রুমে বেটা সব বেচে, আফিম, কোকেইন, হেরোইন, হসিস, যা চাও। ছোকরাকে বললেন, আর একটা তামাক সাজিস। বলে কি, কায়রোতে তামাক? স্বপ্ন নু, মায়া নু, মতিভ্রাম নু। দিব্যি ফর্সি হুঁকো এলো, তবে হনুমানের ন্যাজের মতো 3.5 গজি দরবারি নল নয়। আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা, জরির কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এদের যেন একটু গাঁইয়া। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো, ইয়া ডাবর পরিমাণ। 1 পো তামাক হেসে খেলে তার ভিতর থানা গাড়তে পারে। তাওয়াও আছে। আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গুচ্ছ তত্ত্ব সেখানকার রসিকরাও জানেন না। আর যা খুশবাই বেরোলো, তার রেশ দীর্ঘ 14 বছর পরও যেন আমার নাকে লেগে আছে। পাঠক, তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত, কিন্তু কখনো কি ভেবে দেখেছ বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তরিবৎ করে বানাতে শিখল কি করে? আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। এক সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এন্তার রাজনীতি এবং দেদার রসায়ন শাস্ত্র লুক্কায়িত রয়েছে। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে, আমেরিকার ভার্জিনিয়াতে, গ্রিসের মেসোডন অঞ্চলে এবং রুশের কৃষ্ণ সাগরের পারে পারে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়,
কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিশ এবং ইজিপসিয়ান নামে প্রচলিত। তার কারণ একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনলি নির্মাণ করলেন, তারই নাম ইজিপশিয়ান সিগারেট। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয়, তবে ফোড়নের ঝাঁঝে চা বরবাদ হয়ে যায়। অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আঁতুড় ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণ ত্যাগ করে। মালজাহাজ লাদাই করা যে অফিসারের কর্ম, তিনিও বিলক্ষণ জানেন, যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন কর্ম। সিগারেটে এক ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন, এক ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। 5 বছরের বাচ্চাও তখন সে সিগারেটে না কেশে অনায়াসে ভস ভস করে ফুঁকে যেতে পারে। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকে এই পদ্ধতিতে ইউক্যালিপটাস সেবন করে থাকেন। যারা সিগারেট সইতে পারেন না তাঁরা পর্যন্ত। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হাড়হদ্দ হাল হকিকত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই, তার পিছনে রয়েছে গূঢ়তর রহস্যাবৃত ইন্দ্রজাল। কিচ্ছু বাড়িয়ে বলছি নে, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেবার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি, এবং পারিনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে কি মশলা দিয়ে মিশরীরা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। স্বীকার করি, মিশরীয়রাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। পাঠান মুঘল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ চবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন আমাদেরই চশমার সামনে। মিশরীয়রাও ঠিক সেই রকম সুগদ্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝরতি পড়তি যেটুকু এলেম তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সে সমস্যা সমাধান করলো। তামাকে কি করে খুশবাই জোড়া যায়, তামাকের স্বাদটি জখম না করে। তাই যখন কোনো ডাক সাইটে তামাক কদরদারের, হাই এগোত্র পৃথিবীর সর্বত্র, কি কাবুল কি দিল্লি কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুস হুস করে মরে যাচ্ছে। তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয়, এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধুঁয়োটি ফুরফুর করে নাকের ভেতর দিয়ে ছাড়েন, এবং নীল নদের মন্দমধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুঁয়োটির সঙ্গে রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। পাঁড় সিগারেট খেকো পাইকারি সিগারেট ফোঁকা পর্যন্ত বুকের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদা তালার তারিফ বলে। আর ইলিশের বেলা যেরকম হয়েছিল, এ অধম ঠিক সেই রকম তাজ্জব মানে। বেহেশতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? বাঙালি তার চুলটিকে কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই তার পাইজারে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। ইংরেজ আয়নার সামনে না পেলে
টাইটা ঠিক মধ্যেখানে আছে কিনা তার তদারকি করতে ব্যস্ত হয়ে পড়ে। পেশোয়ারি পাঠানের প্রধান শিরোপীড়া তার শিরাভরণ নিয়ে, আর মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ, আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজি পালিশ কথাটি মিশরীতে বালিশ রূপ ধারণ করেছে রাখার জন্য। অতএব কাফেতে ঢোকা মাত্রই কাফের বুট পালিশ অর্থাৎ বুট পালিশ করনেওয়ালা ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। আপনি তাকে বিলক্ষণ চেনেন, তাই দাঁত মুখ খিঁচিয়ে বলবেন যা যা, তার অর্থ আচ্ছা পালিশ কর। সে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুট পালিশ কর্মে নিযুক্ত হবে। সদস্যদের কেউ বলবেন শুভ দিবস, কেউ এই যে, কেউ একটু মৃদু হাস্য করবেন, আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। আপনি বলবেন চিঠিপত্র নেই, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কফির ঠিকানা দিয়েছেন। জিজ্ঞেস করলেন ফোন? আগে না, তবে ইউসুফে আপনাকে বলতে বলেছিলেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। চুল ওই যাক গে ইউসুফে, আমি জিজ্ঞেস করছি চিঠি বা ফোন নেই? কাচুমাচু হয়ে বললে আগে না। জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না, যাও চিঠির কাগজ নিয়ে এসো। কাফির নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম ব্লটিং প্যাড, যাবতীয় সরঞ্জাম 1 মিনিটের মধ্যে ভেতরে উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘণ্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বে শুধবে কাকে লিখলে যেন কিছুই জানে না। চটে গিয়ে বলবেন তোমার তাতে কি? রমজান বে উদাস সুরে বলবে না আমার তাতে কি, তবু বলছিলুম সকালে বিলকিসের সঙ্গে দেখা, সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। আরও চটে গিয়ে বলবেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলেননি কেন? 11:30টা বাজতে তো এখনও অনেক দেরি। সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখলুম। রমজান বে আরও উদাস সুরে বলবে জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি। এদেশে তো জানি প্রিয়া পাশের ঘরে, আর এ ঘরে বসে প্রেমিকা পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। এতক্ষণে একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। রেশন শপ খোলা মাত্রই মেয়ে মদ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে, তামাম আড্ডা ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময়, মোকা বেমোকা, কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? অবান্তর নয়, তাই নিবেদন করি দেশ বিদেশ ঘুরেছি, অর্থাৎ ভ্যাগাবান্ড হিসেবে আমার ঈষৎ বদনাম আছে। কাজেই আমাকে কেউ শুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ শুধান তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম, আর অধিকাংশ শুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী। আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই এনারা আছেন, ওনারাও আছেন, কারণ যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। আর সবাই জানেন বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন। এ সংসারে যদি কোনো শহরের সত্যিকার হক্ক থাকে উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো। কারণ কায়রোতে খাঁটি বাসিন্দারূপে যুগ যুগ ধরে আছে গ্রিক, আরবি, তুর্কি, হাবসি, সুদানি, ইতালীয়, ফরাসিস, ইহুদি এবং আরও বিস্তর চিড়িয়া। এদের কেউ কেউ বোরকা পরেন বটে, তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারি। আর শীতকাল হলে তো পোয়া 12। কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়,
সাহারার শুকনো হাওয়া যক্ষারোগ সারিয়ে দেয়। পিরামিড কায়রোর বাইরের ঠায় বসে। ফুর্তি ফার্তির নামে কায়রো বেএখতিয়ার। মসজিদ কবর কায়রো শহরে বেসুমার। শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রো টুরিস্ট জনের ভূস্বর্গ এবং টুরিস্টদেরও বটে। তদুপরি মার্কিন লক্ষপতিরা আসেন নানা ধান্দায়। তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডাকসাইটে সুন্দরীরা, তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা, এবং তারা সঙ্গে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী। কিন্তু থাক সুশীল পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত্রের নিষেধ, গুরুর বারণ। মিশরি আড্ডাবাজরা, দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ। এমনকি সাদ জাগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না। সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। দৈবাত একই আড্ডায় জীবন কাটান। বিষয়টা সবিস্তারে বুঝিয়ে বলতে হয়। এই মনে করুন, আপনি রোজ আপিস ফেরার পথে কাফে দ্য নীলের উত্তর পূর্ব কোণে বসেন। সে টেবিলটায় আপনার জন 5 দোস্ত বসেন। আড্ডার ফুল স্ট্রেংথ জন 10। সবাই কিন্তু সব দিন এই আড্ডাতেই আসেন না, তাই হরে দরে আপনার টেবিলে জন 5-7 নিয়মিত উপস্থিত থাকেন। এছাড়া আপনি সপ্তাহে 1 দিন, জোর 2 দিন বাড়ির পাশের সেমিরামিস কাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফে দ্য নীলের সদস্যদের বিলকুল চেনেন না। এরা হয়তো চ্যাংড়ার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার, কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট, তার অর্থও বেকার। এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়া করেন বলে তারা বোনপুর পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য, অর্থাৎ কোন প্রকাশক 1000-এর নাম করে 3000 ছাপিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে। তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়। তা না হলে আড্ডা হবে কেন? এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুচ্ছ এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে, এবং সে খবরের যোগান দিচ্ছেন রাশার বেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ট। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কী করে। আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড়কর্তা বানিয়ে দেওয়া হয়, তবে দুনিয়ার কুল্লে সমস্যার সাকুল্যে সমাধান এক লহমাই হয়ে যাবে। মনে মনে বললেন, হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। আপনি এদের চেয়ে বছর 10 বড়, তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে, যদিও আড় না হয়েই বিড়ি টানে, কারণ এদেশে সে রেওয়াজটা তেমন নেই। আপনি নিতান্ত বিদেশি বলেই এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন। এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি নিয়ে গিয়েছিলাম, বেচারি সে সেখানে রাটই কাড়েনি, যদ্যপি দুসরা আড্ডাতে সেই তড়পাত সবচেয়ে বেশি। তাছাড়া আপনি মাসে 1 দিন কিংবা 2 দিন শহর থেকে মাইল 3 দূরে একটা কাফেতে যান। আপনার এক বন্ধু সে কাফেটারই উপরতলায় থাকেন। খাসা জায়গায়, সামনেই নীল নদ বয়ে যাচ্ছে। আপনারই বন্ধু এখানকার এ আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে প্রথমে খুঁজবেন কাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন, তাতে কিন্তু কোনো লাভ নেই। এ কাফে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ, কারণ পক্ষাধিক কাল ধরে তারা যেসব বিষয়ে কেটেকুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন, সেগুলো তারা নতুন করে
হাড়কাঠে ঢুকিয়ে রামদা মোচাবেন। আপনার রায় জানতে চাইবেন, যে রায়ই দিন না কেন আপনার উদ্ধার নেই। আপনি যদিও গান্ধী দেশের লোক, আপনি অবশ্য 100 বার ওদের বলেছেন যে গান্ধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু তাতে করে কোনো ফায়দা ওতরায় না। যদিও আপনার জ্ঞানগম্যিতে কারোর কোনো সন্দেহ নেই, কারণ আপনি গুহ্য ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনি নির্ঘাত শেষবাস মিস করবেন। বন্ধুর ফ্ল্যাটে সোফার উপর চতুর্থ জাম যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন। শুনলেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আড্ডা প্রবন্ধের পাঠ। এই প্রবন্ধ যাদের পাঠ্য রয়েছে তাদের জন্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হব পরে। সেসব পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আজকের পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন। অনেক অনেক ধন্যবাদ।